দিন কেটে মাস চলে আসে। আকাশের মাঝে একঝাঁক ব্যস্ততা চেপে বসে। তার কুমিল্লা মডার্ন হাসপাতালে ট্রান্সফার সময় পড়িয়ে যাচ্ছে। তাকে আগামী রোববারই ঢাকায় ব্যাক করতে হবে। এখন চিন্তা তার আমাকে নিয়ে। আমাকে কুমিল্লায় রেখে যাবে নাকি সঙ্গে করে ঢাকায় নিয়ে যাবে। আর ঢাকায় নিয়ে যেতে চাইলেও আমি যাব কি না এ নিয়েও তার মনের কিনারে উসখুস করছে। অনেকবার এই ব্যাপারে সে আমাকে বলতে চেয়েছিল, কিন্তু সাহস নামে শব্দটি তার মাঝে মাথা ছাড়া দিয়ে আর ওঠেনি। পরদিন আমি বেলকনির দরনাতে জামা কাপড় শুকাতে দিচ্ছিলাম। এমন সময় আকাশ আমার পিছনে এসে দাঁড়ায়। গলায় খানিক খাকড়ি টেনে স্বাভাবিক গলায় আমাকে বলল, সানা, তুই কি ফ্রি আছিস এখন? আমি চালিত হাত বন্দি করে প্রশ্নবিদ্ধ চোখে আকাশের দিকে তাকাই। আকাশ দ্বিধা ভরা চোখ মুখ নিয়ে নিজেকে মনে মনে যথেষ্ট গুছিয়ে নিয়ে আমাকে বলল, মানে তোর সাথে আমার একটা কিছু কথা বলার ছিল। আমি হাতে জামাটা ধরনায় রেখে ওর দিকে ফিরে বললাম, বল। আমি তো ফ্রি আছি। পরশু আমায় ঢাকায় চলে যেতে হচ্ছে। কুমিল্লায় ফিক্সড টাইমটা আগামী পরশু দিনই শেষ হবে। আর আমি তো চলে গেলে তোর পড়াশোনার প্রবলেম হবে। ওদিক দিয়ে বিসিএস ব্যাংকে জবের সার্কুলার ছাড়ারও সময় হয়ে গেছে। বলতে গেলে তোর প্রিপারেশনটা হাতে গোনা। এই সময়টুকুতে এখন তোকে শুধু দম বন্ধ করে পড়তে হবে। আর যদি কুমিল্লায় থাকিস তাহলে নিজেকে যথেষ্ট প্রিপেয়ার করতে পারবি তো? আমি কি বলছি, আমি কুমিল্লায় থাকবো? আমার এমন কথায় আকাশের যেন হিঁচকে উঠে যায়। সে তার চোখে থাকা চশমাটা আবারও ঠিক করে নেয়। অনেকটা অপ্রস্তুত বোধ করে বলে, না না, ঠিক আছে, ঢাকায় যাস। তোর প্রিপারেশন ভালো হবে। আমি মাকে জানিয়ে দিচ্ছি তুই আমার সাথে ঢাকায় যাবি। বলে আকাশ আর সেখানে দাঁড়ায়নি। সে এক সপাটে রুম থেকে বেরিয়ে চলে যায়। আমি স্থির চাহনিতে সেদিকে তাকিয়ে থাকি। ঢাকা যাওয়ার মনস্থিরটা করেছি নিজের কথা ভেবেই। এই মুহূর্তে আকাশের গাইডলাইনটা আমার ভীষণ দরকার। সময়ও অল্প, আর পরীক্ষা সব তো ঢাকাই হবে। তাই একেবারে সব সুবিধা ঢাকায় যেহেতু পাবো, তাহলে কুমিল্লা থাকাটা এখন অর্থহীন। আর হ্যাঁ, আমার শহরে আমি ফিরব, তার আগে নিজেকে যোগ্য করে। এর আগে নয়। যে সানা এখন সবার মুখে মুখে বেশ্যা, সে সানাই একদিন ইনশাল্লাহ একদিন একজন গর্বিত মানুষ হয়ে সবার সামনে এসে দাঁড়াবে। এখন শুধু সময়ের অপেক্ষা। ঢাকায় ব্যাক করার একদিন পরেই আকাশ আমাকে একটা কোচিং সেন্টারে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিয়েছে শর্ট টাইমে প্রিপারেশনের জন্য। কোচিং সেন্টারটা বেশি দূরে নয়, আকাশের ফ্ল্যাট থেকে 2-3 মিনিটের পথ। আমি নিয়মিত সেখানে ক্লাস করা শুরু করেছি। ওনাদের প্রতিটি লেকচার শিট মনোযোগ সহকারে বুঝে নিয়ে বাসায় এসে আবার তা 15 বার পড়ি, আবারও পড়ি, তারপর আবারও পড়ি। এভাবে মোট 7 বার পড়ি। এক রাতে একটা শিট শেষ হয়। পরে আবার এক্সট্রা ম্যাথ, জিকে, বাংলা ব্যাকরণ ইত্যাদি। আর আকাশ প্রতিটা টপিক্সের পিছনে পিছনে হিংস দেয়। আমি প্রতিটি পড়ার প্রতিটি অক্ষরেও আকাশেরও একটি জিরন্তি নেই। সে হাসপাতাল থেকে ছুটে আসলে আমার বই নিয়ে বসে। যেখানে আমি আমার পড়া নিয়ে খুব বেশি সিরিয়াস হওয়ার কথা, সেখানে সে। ব্যাপারটা খুবই রিডিকিউলাস। যদিও ওর এমন কাজে মনে মনে আমি খুশি হই, তবে আমাকে নিয়ে ওর এত ভাবাটা খুব রাগও হয়। আমি তার কি হই? নাথিং। এমনকি এখনও ওকে আমার শুধু বন্ধুই মনে হয়। কাগজে কলমে আমাদের বিয়ে হয়েছে, বিষয়টা এক মুহূর্তের জন্য আমার মাথায় আসে না। ভাবি ঠিক আগের মতোই সব কিছু। আমাকে এখনও পাগলের মতো ভালোবাসে। আর আমি জাস্ট ওকে বন্ধু ভাবি। সত্যি কথা বলতে, আমি এখনও আকাশকে মন থেকে স্বামী হিসাবে মেনে নিতে পারছি না। দেখতে দেখতে বিসিএসের সার্কুলার ছেড়ে দেয়। সেদিন আকাশ অস্থির মনে বাসায় ফিরেই ল্যাপটপ নিয়ে বসে। গুগলে সার্চ দিয়ে এবছরের বিসিএসের বিষয়াদি সংক্রান্ত সব কিছু জেনে নেয়। তারপর আমার দিকে ফিরে বলল, আবেদন করে ফেলি। এই কথাটি শোনা মাত্র আমার মেরুদণ্ড বরাবর যেন একটা শীতল হাওয়া বয়ে যায়। বিসিএস আবেদন কথাটিতে কেন জানি আমার ভিতরটায় একটা অজানা আতঙ্ক আর ভয় চেপে বসে। এখন থেকে তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে কত হাজার আবেদন পড়া শুরু হয়ে যাবে। হাজার হাজার প্রতিযোগী প্রতিযোগিতার জন্য মাঠে নামবে। তাদের মাঝে পারবো তো? যদি এটাকে পেয়ে যাই, ইস, তখনই তো সবাই বিসিএস ক্যাডার বলবে আমাকে। এক মুহূর্তের জন্য আমার অস্থিরতা ভাবনার করে যেন আমি হারিয়ে যাই। আবেদন করা শেষ হলো। আকাশের কথায় শব্দে গোড় থেকে বেরিয়ে আসি। হালসোকে ওকে বললাম, শেষ? হুম। শোন, আর মাত্র 1 মাস সময় হাতে আছে।
এই 1 মাসে মন প্রাণ উজাড় করে তোকে কিন্তু শুধু পড়তেই হবে, কোনো কাজ করা যাবে না। শ্যামলী আপা আছেন, উনি ঝাড় মশার সাথে সাথে এখন থেকে রেডিও দিয়ে যাবেন। তোর শুধু ঘুম, পড়া আর খাওয়া, এছাড়া কিচ্ছু না, মনে থাকবে? মাত্রই 3টা কাজে, আর কিছু না। জীবনে অনেক কিছু করার সময় পাবি, কিন্তু একবার যদি কোনো গুরুত্বপূর্ণ সময় হারিয়ে যায় তখন কিন্তু তার ফিরে পাবি না, পরে আফসোস করা লাগবে। আমার দিকে দেখ, সংসারে বাবা ছিল না, কতটা কষ্টের ছিল আমাদের সংসার। সংসারের প্রতিটা মুহূর্তে মনে হতো যেন এক একটা বিভীষিকা। আমি খুব কষ্ট করেছি, সেদিন প্রতিজ্ঞা করেছি আমাকে ডাক্তার হতেই হবে, যা যে কোনো মূল্যেই হোক। আমার চোখের পানি একদিন স্বর্গতুল্য করব। আজ পেরেছি বল। আকাশের এমন উৎসাহমূলক বাণীতে আমি আরেকটু উদ্দীপ্ত হই। হাঁপিয়ে যাওয়া থেকে প্রাণটা যেন আবারও আশার ডানা মেলতে থাকে। ইয়েস, আমাকে পারতেই হবে। তারপর থেকে পুরো দমে আবার পড়া শুরু করি। দিন যে রাত আসতে কখন টেরই পেতাম না, যতক্ষণ না আকাশ আমাকে টাইমটা বলতো। এভাবে চলতে চলতে প্রিলিমিনারি পরীক্ষা চলে আসে। এমসিকিউতে বসি, পরীক্ষা দেই। আজ 1.5 মাস শেষ হলো, আর আজই রেজাল্ট বের হবে। আমি রুমে দরজা, লাইট, ফ্যান সব অফ করে হাত পা গুটে বিছানার এক কোণে বসে আছি। আর দিকে দিকে কেঁপে উঠছে আতঙ্কে। আতঙ্ক, জানি না কি রেজাল্ট আসে, নাকি ফেল করে ডাব্বা মেরে কায়েত করে ফেলেছি। আকাশে সকাল থেকেই আমাকে সান্ত্বনা দিয়ে আসছে, কিন্তু কিছুতেই যেন আমি আশ্বস্ত হতে পারছি না। আকাশ দরজায় এসে আরেকবার ডু মেরে যায়। সানা, প্লিজ এরকম করিস না, দরজা খোল। আমার বিলিভ ভালো কিছু হবে। বি পজিটিভ সানা, বি পজিটিভ। আগে রেজাল্ট আসুক, তারপর বোঝা যাবে। আকাশ আবারও ব্যর্থ মনে ডাইনিংয়ে চলে যায়। সোফায় বসে আবারও ল্যাপটপ গুটগুট করে। কিছুক্ষণ এভাবে কাটার পর আকাশ আবারও দরজার সামনে এসে দাঁড়ায়। গলা উঁচিয়ে বলল, এখন 2:30 বাজে। 2:30? তার মানে এখন রেজাল্ট পাবলিশ করে দিয়েছে? আবারও একঝাঁক ভয় এবং আতঙ্ক বুকের ভিতরটা কেমন যে করছে আমি বলতে পারছি না। না, আমি কিছুতেই রেজাল্ট দেখব না, কিছুতেই না। খারাপ কিছু আসলে আমি মরেই যাব। না সানা, না, দেখিস না, দেখিস না। ভাবনার মাঝে আকাশ বলে উঠল, কনগ্রেচুলেশনস সানা। এবার তো আমি চমকে উঠি। মুহূর্তে শরীরটা অসাড় হয়ে যায়। দরজার দিকে পুরো ভাবে নিজেকে স্থবির রেখে আকাশের আবারও এক ফোঁর কথা ভেসে আসে। সানা, তুই প্রিলিমিনারিতে সিলেক্ট হয়েছিস। কনগ্রেটস সানা, কনগ্রেটস। থমথমে পায়ে হেঁটে গিয়ে এক সপাটে দরজা খুলে ফেলি। বললাম, আকাশ, সত্যি বলছিস? আকাশ কিছু না বলেই আমার হাত ধরে নিয়ে সোফার দিকে নিয়ে যায়। ল্যাপটপটা হাতে নিয়ে আমার সামনে ধরে। আমি ছোট ছোট চোখে স্ক্রিনের দিকে তাকাই। সুন্দর করে লেখা, রেজাল্ট বক্সের পাশে লেখা ফার্স্ট। লেখাটি দেখেই মুহূর্তের জন্য আমার যেন অস্তিত্ব বিলীন হয়ে যায়। এ যেন মেঘনা চাইতেও বৃষ্টি। সত্যি, আমি পেরেছি, আমি পেরেছি। ইয়েস। সানা এবার নেক্সট লিখিত এক্সাম এবং ভাইবার জন্য প্রিপারেশান নেই। লিখিত এক্সামের জন্য প্রিপারেশান নিতে থাকি। সেই আগের মতোই আবার পড়া আর পড়া। লিখিত এক্সামেও বসি। লিখিত রেজাল্ট আসে। লিখিত এক্সামে সিলেক্ট হই। সেই মুহূর্তের অনুভূতিটা প্রিলিমিনারি এক্সামের থেকেও বেশি চমক, যেটার অনুভূতি এখনও আমি বলে বোঝাতে পারবো না। তারপর আসে ভাইবা। জানি না আল্লাহ আমার প্রতি কেন এতটা সদয় হয়েছেন, কেন আমার দিকে এতটা চেয়েছেন। আমি বরাবর ভাইবাতেও সিলেক্ট হই। কিছুক্ষণ আগে হলো ভাইবার রেজাল্ট দিল। এখন আমি টুপ টুপ চোখের পানি ফেলছিলাম আকাশের সামনে। আমার এতটাই খুশি লাগছে যে আমি অতি সুখটা সইতেও পারছি না যেন এই মুহূর্তে। কেন এত বেশি আনন্দ হচ্ছে, কেন অতি সুখে আমি কেঁদে দিচ্ছি, তার কারণ আমি নিজেও জানি না। আকাশ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। জিও গলায় বলল, কষ্ট করেছিস, তার মিষ্ট পেয়েছিস? আয়নায় নিজের চেহারাটা দেখেছিস? পড়তে পড়তে কেমন কাঠপড়া হয়ে গেছিস তুই। কাঁদতে হবে না আর। 4 রাকাত নফল নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আর আমার মিষ্টি রেডি রাখ তাড়াতাড়ি, আমি বাথরুম থেকে আসছি। শেষ কথাটা চোখ টিপ দিয়ে বলে আকাশ বাথরুমের দিকে চলে যায়। এবার আমার চেতনাটা স্বতঃস্ফূর্ত জাগ্রত হয়। এই আকাশটার জন্যই তো আজ আমি এখানে আসতে পেরেছি। এই মানুষটা পাশে ছিল বলেই তো এমন অসম্ভব একটা স্বপ্ন বিধাতা আমাকে নিজ হাতে দিয়েছেন। 7-8টা মাস এই মানুষটাকে আমি অনেক কষ্ট দিয়েছি। কতটা কষ্ট করলো আমার জন্য, অথচ এতদিনে এই মানুষটাকে আমি এতদিনে চিনতেই পারিনি। না, আর পারবো না এই মানুষটাকে কষ্ট দিতে।
কিছুতেই না। এই মানুষটাই আমার জীবনের। ভাবতে ভাবতে বাথরুমের দিকে এগিয়ে যাই। দরজাটা ঠেলে ভিতরে ঢুকেই আকাশকে জোরে আঁকড়ে ধরি। আকাশ আমার এমন কাণ্ডে বরাবরই বাকরুদ্ধ। আবেগময়তা কণ্ঠে বললাম, না আকাশ, আমাকে আর কষ্ট দিস না, আমি আর নিতে পারছি না, প্লিজ। আকাশ আমাকে তার দু বাহু ডোরে খুব শক্ত করে জোরে চেপে ধরে। ধরার মাঝেই তার কোলে তুলে নেয়। তারপর দৃঢ় পায়ে হেঁটে বিছানায় শুইয়ে দেয়। আমি চোখ বুজে লাজুকতা কণ্ঠে তাকে বললাম, এতদিন বলেছিলি না বিসিএস ক্যাডার হলে তোর জন্য উপহার রেডি রাখতাম। আজ আমি তোর জন্য বড় উপহার। নিজের সম্পত্তিটাকে নিজের করে নেই, আর কোনো বাধা দিব না তোকে। আকাশ এই কথার পিঠে কিছু না বলে তার হিমহাতটা আমার মুখের উপরে এগিয়ে কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে একটা চুমু লাগিয়ে দেয়। তারপর দৃঢ়ভাবে মুখটা ঠোঁটের সামনে বরাবর রেখে অনবরত তাতে কিস করতে থাকে। আমি দু হাতে শক্ত করে চাদরের সাথে আটকে ধরে রাখি। নিজের নিস্তেজ শরীরটা আকাশের দখলে চলে যায়। আজ মনে হলো সে সত্যি আমার স্বামী। সকালে ঘুম থেকে ওঠার পর আকাশের মাঝে কিছুটা পরিবর্তন দেখি। সে আমার সাথে ঠিকমতো কথা বলে না, আর বলতে চাইলেও ধীরস্থির দাঁড়িয়ে কথার পড়ন কাটে না। কিছু জিজ্ঞেস করলে এর উত্তর বিড়বিড় করে দিয়ে নিজেকে পাশ কাটার সর্বোচ্চ চেষ্টা করে। আজ নাস্তা করতে বসলেও আমাকে তার সাথে নাস্তা করতে একটি বারও ডাকে না। নিজেই কোনো মতে নাস্তাটা সেরে হাসপাতালে চলে যায়। তার এসব ভাবভঙ্গিতে মনে হলো সে যেন আমার কাছ থেকে নিজেকে লুকাতে চাইছে। বিকেলে ক্লান্তি মাখা শরীর নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে আবারও সে একই কাণ্ডটা করে। আমার সাথে দেখা না করে সোজা অন্য একটা রুমে গিয়ে ঢুকে পড়ে। তার এমন কাণ্ডে আমি এবার বরাবরই অবাক হলাম। কাল রাতে তো সবই স্বাভাবিক ছিল, আর দিনের আলো ফুটতে বিহেভিয়ারে এমন পরিবর্তন কেন? এমন করছে ও? এমন করার কারণ কি? জিজ্ঞেস করতে হবে আকাশকে। ভেবে ওর রুমের দিকে এগিয়ে যাই। দরজা ভিতর থেকে খোলা ছিল, তাই ঢুকতে সমস্যা হয়নি। ঢোকার সাথে সাথে আকাশ আমাকে দেখে দাঁড়িয়ে যায়। কিছুটা সংকোচ এবং অপরাধ বোধ গলায় বলল, আই এম সরি সানা। আমি ব্রুকুসকে ওর দিকে তাকাই। আকাশ পিট পিট করে আমাকে বলল, কাল রাতে আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি থেকে যে কি হয়ে গেল, উফ, আমি নিজেই জানি না। এবার আমার কুচকানো ভাবটা মসৃণ হয়, আর মাথা নুইয়ে ওর মিটিমিটি হাসতে থাকি। ব্যাপার তাহলে ওটা? তাহলে তাই তো বলি, সে সকাল থেকে কেন আমার সাথে এমন বিহেভিয়ার করলো? ছেলেটার এখনও বিশ্বাস হয় না আমি ওকে আমার স্বামী হিসাবে মেনে নিয়েছি। ও এত অবুঝ কেন? আমি এক সপাটে ওর একদম কাছাকাছি এসে দাঁড়াই। এতটাই কাছাকাছি ওর নাকের নিঃশ্বাসটা আমার কপালে এসে বিচ্ছে। আমি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজে নিয়ে তারপর বললাম, এখনও সেই অবুঝটাই রয়ে গেলি? আকাশ আমার চোখের দিকে ফের তাকাই। কিছু বলতে ঠোঁট নাড়বে, অমনি আমি ওর ঠোঁটের ওপর আমার তর্জনী আঙুলটা রাখি। উষ্ণতা জড়ানো গলায় বললাম, আমি তোর বান্ধবী নই, আমি তোর স্ত্রী। এখন থেকে আমাকে বউ মনে করবি, সংকোচ বোধ করবি না, যত ইচ্ছে আদর করবি। ইচ্ছে হলো তুমি বলবি, এতে ভালোবাসাটা আমাদের আরও গভীর হবে। বলে ছোট ছোট চোখ করে ওর মুখের দিকে তাকাই। আকাশও তার দৃঢ়স্থির চাহনি গেঁথে রাখে আমার চোখের উপর। তারপর বার দুয়েক চোখ বুজে দৃঢ় নিঃশ্বাস টেনে নিয়ে বলল, সত্যি সানা, আমাকে মন থেকে মেনে নিয়েছিস তো? কেন এখনও সন্দেহ হয়? আকাশ এ কথার পিঠে আর কিছুই বলে না, আমাকে টেনে এনে তার বুকের সাথে মিশিয়ে নেয়। বলল, এতটাই ভালোবাসা দিব যে ভালোবাসার আজও পৃথিবীতে জন্মই হয়নি। বলে আরও শক্ত করে চেপে ধরে। আমি কিঞ্চিত ব্যথা বোধ করে সাথে খানিকটা লজ্জা। এভাবে আরও খানিকটা সময় জড়িয়ে রাখলে আমার একদম মাটির সাথেই যেন মিশে যেতে হবে। তাই ছাড়িয়ে নিতে প্রসঙ্গ পাল্টাই। বললাম, আকাশ, টুয়াকে কল করেছিস? আকাশ ছাড়েনি, গোড়ের মাঝে ভালোবাসা মাখছে। এবার গলার স্বরে কিছুটা জোরানি। বললাম, কি হলো, শুনতে পাচ্ছিস না আমার কথা? এবার আকাশের টনক নড়ে। তড়হড় করে আমাকে সারিয়ে এনে নাকের ডগা থেকে চশমাটা ঠিক করে আবার চোখে এঁটে নেয়। বলল, কি বললি বুঝিনি, প্লিজ আবার বল। আমি কুটিল হাসলাম। তারপর বললাম, টুয়াকে সকাল থেকে ট্রাই করতেছি, কিন্তু কিছুতেই ওকে ফোনে পাচ্ছি না, ফোনটা বন্ধ। হ্যাঁ, হয়তো ফোনে সার্চ নিয়ে অথবা ফোনে কোনো প্রবলেম হয়েছে তাই। জানি না, এমন একটা মুহূর্ত যাচ্ছে ওকে গুড নিউজটা জানাতেও পারছি না। কেমন যে লাগছে আমার। আকাশ আমার মাথাটা তার বুকের দিকে আলতো করে টেনে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, টেনশন নিস না, ফোন অন করলেও নিজেই তোকে কল করবে। আমি কিছুই বলিনি, শুধু নিঃশব্দে একটা শ্বাস ছাড়ি।
তার 5 দিন পর আমাকে পরীক্ষা ও হিসাব ক্যাডারে সিলেক্ট করা হয়। ওখানে আল্লাহর নাম নিয়ে সহকারী হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে কাজ শুরু করি। বেড়ে যায় আমার ব্যস্ততা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, ট্রেনিং বিল, পেনশন, জানালি খরচ, ক্রয় বিল সহ আরও নানান কাজের সূত্রে প্রতিনিয়ত নানান অফিসে যাতায়াত শুরু হয়। তবে সবগুলো অফিস ঢাকার ভিতরে হওয়ায় আমার পোস্টিং ঢাকায় থাকে। আমি খুব মনোযোগ এবং আত্মবিশ্বাসের সাথে কাজগুলো সম্পাদন করার চেষ্টা করি। এভাবে দিনকে দিন আমার কাজের প্রতি গতি বাড়ে, সাথে সাথে দক্ষতা বৃদ্ধি পায়। আমার কাজের দক্ষতা দেখে আমাকে বিভিন্ন স্থানে যেতে অসুবিধা না হয়। খুশি হয়ে সরকারের পক্ষ থেকে আমাকে একটা দামি গাড়ি গিফট করা হয়। আকাশের সামনে গাড়ি নিয়ে হাজির হলে আকাশ তামাশা করে ঠেটন দেখিয়ে বলল, আমার বিসিএস বউ আজ আমার থেকেও উপরে চলে গেল। 2 বছর ধরে ডাক্তারি করে আসছি, অথচ আজ পর্যন্ত কপালে একটা গাড়ি জোটাতে পারিনি। আর আমার বিসিএস বউ সবে 7 মাসের মাথায় একটা গাড়ি অ্যাচিভ করে ফেলল। হায় রে, এত দুঃখ কই রাখি। তোমরা লেডিসরা এত ফাস্ট হও কীভাবে? একটা নিনজা টেকনিক কও তো। আমি দেখিয়ে দিতে চাই যে লেডিস ফার্স্ট নয়, জেন্টলম্যান ইজ ফার্স্ট। আকাশের কথা শুনে আমি খিলখিল করে হেসে দিই। বললাম, লেডিস ফার্স্টে ঠিক আছে, কিন্তু আমি মোটেও ফার্স্ট নই। জানো কেন? কেন? যোগ্যবান হওয়ার পিছনে যার অবদান সেই তো ফার্স্ট ম্যান। আমি তো মাত্র উছিলাম, কিন্তু কষ্টটা তো করেছো তুমি। হয়েছে, রাখো এত নেকা। এবার আমি গ্রামে যেতে চাই। কবে যাবা বলো? এ সপ্তাহ ছুটি পাবো, কিন্তু তোমাকে নিয়ে তো গো ব্যাক আমাদের কুমিল্লা, ঠিক আছে? সপ্তাহখানেক পর আমি এবং আকাশ কুমিল্লায় রওনা করি। সাথে করে কিছু জামা কাপড় এবং খাবার পানীয় নিয়ে আসি গ্রামের গরিব মানুষদের এবং এতিমখানায় দান করার জন্য। গাড়ি বাড়ির ত্রিসীমানায় এসে থামতে আকাশ বলল, তুমি বাড়ির ভিতরে গিয়ে একটা লিস্ট করো, কাকে কাকে সার্ভ করবা। আর আমি এদিকটাই দেখছি কোনো কুলি পাওয়া যায় কিনা মালপত্র ভিতরে নেওয়ার জন্য। বলে আকাশ ব্যস্ত হয়ে পড়ে। আমি আকাশের কথায় সায় দিয়ে গুটি গুটি পায়ে বাড়ির ভিতরে আসি। উঠোন বরাবর পা রাখতে আমার ভিতরে একটা অন্যরকম টান অনুভব হয়। চারপাশটা খুব মায়াময় চোখে তাকাতে হঠাৎ আমার চোখ জোড়া বসে আছে। কত স্মৃতি আমার এখানে, আমার শৈশব, কৈশোর, যৌবনের অর্ধাংশ। এখানের প্রতিটি মানুষ, প্রতিটি বাড়ি, প্রতিটি গাছ এবং প্রতিটি সব আমার মুখস্থ। আর কয়টা মাসের ব্যবধানে আজ হঠাৎ মনে হলো কতগুলো বছর যেন এই জায়গাটাকে আমি দেখিনি। আচ্ছা, এখানে সব মানুষ কি ঠিক আগের মতোই রয়ে গেল, নাকি পরিবর্তন হয়ে গেছে? ভাবতে ভাবতে চোখের কার্নিশ ঘেঁষে 2 ফোঁটা অশ্রু বেরিয়ে আসে। আরে, সানা বোঝে কতদিন পর। কারো কথার শব্দে ভাবনার গোসর কাটে। সামনে তাকিয়ে দেখি প্রিয়া। প্রিয়া আমাদের পাশের বাসার মমতাজ মামির মেয়ে। বয়স বেশি নয়, 10-11 বই কি। ওকে দেখে তাড়াতাড়ি চোখের কোণে লেগে থাকা পানিটুকু মুছে নেই। তারপর নিজেকে স্বাভাবিক মুখে হাসি টেনে বললাম, কেমন আছিস প্রিয়া? প্রিয়া দুপাশে মাথা নেড়ে ইঙ্গিত করে, খুব ভালো। তোর মা কেমন আছে রে? মা ভালো না সানাবু, মার শরীর কদিন ধরে খুব খারাপ যাচ্ছে। ঠিকমতো ওষুধ খাওয়াচ্ছিস? খাওয়াই, আর খাওয়াই বা কী লাভ হবে রে বুবু? পুরো ডোজ ওষুধ খাওয়াতে পারলেই না মা ভালো হতো। পুরো ডোজ খাওয়াস না? প্রিয়া দুপাশে মাথা নেড়ে না ইঙ্গিত করে। কেন? মামা কাজে যায় না। কাজ যায়, কিন্তু কাজ পায় না। সংসারে কদিন ধরে আমাদের অভাব যাচ্ছে বউ। আমি দৃঢ় শ্বাস টানি। ওর গালে আলতো হাত রেখে বললাম, ওষুধের টাকা আমি দিয়ে দিব, পুরো ডোজ কিনে নিস। আর তোর জন্য কিছু জামা কাপড় এবং খাবারও এনেছি। সত্যি বউ? কই দেখি। এরই মাঝে আকাশ চলে আসে, সঙ্গে 2 জন কলি। আকাশ তাদের মালপত্রগুলো নিচে রাখতে বলে। তারা তা রাখে। তারপর আকাশ তাদের কিছু টাকা দিয়ে বিদায় করে। আমি ওখান থেকে প্রিয়ার জন্য একটা ড্রেস আর একটা খাবারের প্যাকেট নিয়ে তা ওর হাতে তুলে দেই। মুহূর্তে প্রিয়া 2 চোখ খুশিতে চলচল করে ওঠে। খুশির তেজ ধরে রাখতে না পেরে জোর গলা চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, ও মা, কই তুমি? এসে দেখে যাও সানাবু আমার জন্য কী কী নিয়ে আসছে। মাগো, তাড়াতাড়ি বাহিরে আসো না। প্রিয়া চিৎকারের আওয়াজে মমতাজ মামি ঘর থেকে বেরিয়ে এসে, এমন আশেপাশে থাকা অন্যরাও সবাই আমাকে দেখা মাত্রই চমকে যায়। সাথে আকাশ আছে, আবার এক গাদা মালপত্র আছে। একজন উৎসুক এবং প্রশ্নমুখরা হয়ে বলল, সানা, কি এগুলো? চাচা, কিছু খাবার আর জামা কাপড়, আর এসব আপনাদের জন্যই নিয়ে এসেছি। কথাটি শুনে একে অপরের দিকে অবাক চোখে চাওয়াচাওয়ি করে। আমি হেসে দিলাম, বললাম, আরে অবাক হওয়ার কিচ্ছু নেই। আমি এখন চাকরি করছি, তাই সেই বেতন থেকে আপনাদের জন্য কিছু টুকটাক নিয়ে আসলাম, এই আর কি। হাজরা দাদি বলে উঠলেন, কি চাকরি? সহকারী হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক ক্যাডারে। পাশ থেকে শিক্ষিত একজন বলে ওঠেন, এটা তো বিসিএস ক্যাডার হলে হওয়া যায়।
জি আঙ্কেল, বিসিএস ক্যাডার হয়েই তো এই চাকরিতে সিলেক্ট হয়েছি। তুমি বিসিএস ক্যাডার হয়েছ? সবার আমার অমন অ্যাচিভমেন্টে বরাবরই প্রশংসায় পঞ্চমুখ। মুহূর্তের জন্য সবাই ভুলেই যায় একদিন তারা আমাদের নিয়ে আর কুৎসা রটিয়েছিল। তারপরও আমি কথাটা চাপা রাখিনি, কথাটা সবার সামনেই তুলি আর সত্যটা বলি। সবাই এক নিমিষে মনের অচিন্তে বিশ্বাস করে ফেলে, অথচ সেদিন তারা আমাদের কথা বলার সুযোগই দিল না। তারপর কিছুক্ষণ সবাই সবার সাথে এভাবে কাটানোর পর এতিমখানার দিকে রওনা করি। সেখানে সব ছেলে মেয়েদের হাতে জিনিসপত্রগুলো তুলে দিয়ে টোয়ার বাসায় যেতে মনস্থির করি। আকাশকে টোয়ার বাসায় যাওয়ার কথা বলতেই আকাশ অদম্য রাগে ফুঁসে ওঠে। বলল, ওকে যে আগে কয়েক দফা মার দিবি, তারপর জিজ্ঞেস করবি ফোন কেন অফ রেখেছিল। টোটকা কোথাকার, যোগাযোগ করার ওয়েই রাখলো না। আমি ছলছল মুখ করে আকাশের দিকে তাকিয়ে থাকি। টোয়ার উপর আমার যে শুধু রাগ তা নয়, মনে মনে আকাশেরও যে এর কমতি ছিল না তা এখন বেশ বুঝতে পারলাম। সে যে ফোন অফ, আজও ওর সাথে আমার যোগাযোগ হয়নি। আজও সে জানতে পারেনি তার সে হতভাগী বান্ধবীটা আজ বিসিএস ক্যাডার। টোয়াদের বাসায় আসার পর তাদের কাউকে এখানে দেখতে পাইনি। গত ৮ মাস আগে তারা এখান থেকে কোথায় নাকি চলে যায়। এখন তাদের বাসায় অন্য ভাড়াটিয়ারা থাকে। কোথায় গেছে তার সন্তান পর্যন্ত অনেকে থেকে জানতে জিজ্ঞেস করি, কিন্তু তারা কেউ কিছু বলতেও পারেনি। আমি খুবই আশাহত হয়ে যাই। টোয়া যে শব্দটার সাথে জড়িয়ে আছে আমার কত শত অপ্রাপ্তির প্রাপ্ত রেখা। সুখ দুঃখ বেদনা ভরা জীবনে পাশে এসে দাঁড়িয়ে অদম্য মনে সাহস যোগানোর অনুপ্রেরণা, কষ্টের মুহূর্তগুলোকে হাসিতে উড়িয়ে দিয়ে স্বপ্ন দেখানোর শক্তিকণা। সে আজ কোথায় গেল? আজ কেন তাকে পাচ্ছি না? কেন আজ তাকে মুখ খুলে বলতে পারছি না, টোয়ারে বোন আমার, আমি আজ তোদের দোয়ায় বিসিএস ক্যাডার হয়েছি। কিন্তু আজ নাই টোয়া। সারাটা পথ মন খারাপ থাকে আমার। আকাশ এটা ওটা বলেও আমাকে স্বাভাবিক করতে পারেনি। অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায়। অফিসে আজ প্রচুর চাপ ছিল, তার সাথে বাসায় ফিরতে যানজটের গাবলায় অবস্থা পুরো কাহিল। ক্লান্তি আর অবসাদ মাখা শরীরটা নিয়ে সোফায় পিঠ ঠেকাতেই রুম থেকে আকাশ বেরিয়ে আসে। সে আজ হাসপাতাল থেকে খুব তাড়াতাড়ি নাকি ফিরেছে। সেই দুপুর 2টোর দিকে তার ডিউটি শেষ হয়। আকাশ আমার কাছে এসে বসে, কপালে আলতো করে হাত রেখে নরম গলায় বলল, সানা, খুব ক্লান্ত লাগছে? আমি অবচেতনে চোখ খুলি। তাকিয়ে আকাশ এক গ্লাস জুস হাতে বলল, এই ঠান্ডা জুসটা খেয়ে নে তো, ভালো লাগবে। আমি আকাশের এই কথার পিঠে আর কোনো কথার জবাব না করে বাধ্যবের মতো ওর দিকে জুসের গ্লাসটা হাতে নিই। তারপর তার চপচপ গলায় পুরোটা শেষ করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ি। এখন শরীরে অনেকটাই শান্তি শান্তি লাগছে। খুব হালকা এবং সতেজ অনুভব হচ্ছে। এই ছেলে আমাকে এত বুঝে কেন? হ্যাঁ, আমার কখন কোন জিনিসটা লাগবে তা যেন এই ছেলের মাথায় আগ থেকেই গাঁথা থাকে। এতটা ভালোবাসে কেন আমাকে? ভাবতে ভাবতে আকাশের বুকে আলতো মাথা রাখি। আকাশ আমার মাথাটা তার দিকে আরও টেনে নিয়ে বলল, তোর কষ্ট আমার সহ্য হয় না সানা, বিশেষ করে যখন অফিস থেকে ফিরিস। আমি আকাশের দিক থেকে মাথা তুলে নিয়ে ওর দিকে ফিরি। বললাম, আমাকে নিয়ে চিন্তা করিস না আকাশ। পৃথিবীর সব কিছুতেই কষ্ট থাকে। কষ্ট ছাড়া একটা চুলও নড়ে না, তাই কখনো আশাহত হোস না। আমি ঠিক আছি আকাশ, খুব ঠিক আছি। কখনো তোর ইচ্ছের বিরুদ্ধে যাইনি এবং সামনেও যাব না। তোর যা ভালো লাগে তাই কর। আমি সবসময় তোর পাশে আছি সানা, সব সময়। আমি গদগদ খুশি হয়ে আকাশের নাকের সাথে নাকটা ডলে দিই। ও সানা শোন, যেটা বলতাম। বল। আমার চেম্বারে আজ তো শাহিদা খালামণি এসেছিল। মুহূর্তে আমার ব্রোজগল কুঁচকে আসে। বললাম, কেন এসেছে? তা জানি না, আমার সাথে দেখা হয়নি। তখন আমি ব্রেকে ছিলাম। আমার অ্যাসিস্ট্যান্ট আমার ব্রেক থেকে ফিরতে লেট হবে বলেছে, আর তখন উনি আমার অ্যাসিস্ট্যান্টকে তোর কথা বলে আর ওনার নাম বলে যাতে আমি চিনতে পারি। বুঝলাম তোর খালামণি হবেন। হঠাৎ কী ভেবে এসেছে সেটা তো আমিও ভাবতেছি। কোথাও থেকে হয়তো শুনতেছে তোর সাথে আমার বিয়ে হয়েছে, আর এই তোরে আমার কিছু বদনাম করতে তোর কাছে, তাই অনেক চালাক উনি। না হলে তো চেম্বারে ওনার কি। আচ্ছা বাদ দে, যে জন্যই আসুক এখন আর ওনাকে আমার মনে নাই, ভুলে গেছি। ফ্রেশ হতে যাচ্ছি, উঠলাম বলে রুমে চলে আসি। ফ্রেশ ট্রেশ হয়ে বাহিরে আসতে দেখি আকাশ সোফায় ল্যাপটপ নিয়ে বসেছে। ওকে আর ডিস্টার্ব না করে কিচেনে চলে আসি রাতের খাবার ঠিকঠাক করতে। তারপর এভাবে কিছুক্ষণ সময় কাটে। খাবারগুলো গরম করে শ্যামলী আপাকে ডাকি খাবারগুলো ডাইনিংয়ে নিয়ে যেতে। শ্যামলী আপা খাবারগুলো ডাইনিংয়ে নিয়ে যায়। তারপর কিচেন থেকে বেরিয়ে আকাশের সামনে গিয়ে কোমরে হাত রেখে দাঁড়াই। বললাম, খাবার রেডি, উঠো এবার। আর একটু বাকি আছে, ওয়েট ওয়েট। ডিনারের সময় শেষ হলে একই রকম ক্যাচর ক্যাচর, আর শুনতে ভাল লাগে না। উঠতে আবার বলে আকাশের হাতে একটা ঝাঁকি দিই। ও ছানাই তো আরেকটু প্লিজ। গেমটা শুরু করলাম, শেষ করি। এবার আমি মহাবিরক্ত হয়ে অন্য সোফায় গিয়ে বসে বিড়বিড় মুখ করে বলি,
এই ফ্রি ফায়ার গেমটা কোন ব্যাটা যে বানাইছে, ওই ব্যাটারের সামনে পাইলে একটা মুরানি দিতাম। ব্যাটার টোটকা, সময় ওয়েস্ট করে খালি, সময় সুযোগ কিচ্ছু বোঝে না। কথাগুলো বিড়বিড় হলেও দূরত্ব সামান্য থাকায় আকাশ তা শুনতে পায় আর খিলখিলিয়ে হেসে দেয়। বেটাকে বকো কেন? আমাকে বকো, দোষ তোমার স্বামী, সে খালি ফ্রি ফায়ার খেলে। আমি কথাটাকে পাত্তা না দিয়ে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকি। তা দেখে আকাশ মিটমিটে হাসতে থাকে। এভাবে কয়েক সেকেন্ড পার হয়। তারপর আলতো হাতে ল্যাপটপটা পাশে রেখে দেয়, ধীরস্থিরে উঠে দাঁড়ায়। আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ওঠো খাবো। আমি আকাশের দিকে তাকাই। আকাশ আবারও চোখ দিয়ে ইশারা করে ডাইনিংয়ে। আর রাগটাকে ধরে রাখতে পারিনি। দুজনেই হেসে উঠি। দুজনের ডিনার শেষ হলে রুমে আসি। আমি আকাশকে বাতি অফ করতে বলে বিছানায় এসে একটা বালিশ টেনে নিয়ে কাত হয়ে শুয়ে পড়ি। আকাশ বাতি নিভিয়ে বিছানায় এসে শোয়। এভাবে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। আমার চোখে এখনো ঘুম ধরেনি, চোখ বুজে আসি। আকাশ ঘুমিয়েছে কিনা জানি না। তার কিছুক্ষণ পর হঠাৎ আকাশ আমার হাতে আলতো ধরে বলল, ঘুমিয়ে পড়েছিস? আমি গুম গুম ভাব করে বললাম, হুম। আকাশের ঝটকে ডিম লাইট অন করে দেয়। ওর এমন কাণ্ডে আমি দু চোখ খুলে ফেলি। পাশ ফিরে ঘুরে চোখ বড় বড় করে বললাম, বাতি অন করেছিস যে? কথা আছে তোর সাথে, বলে ঠোঁটের কোণে দুষ্ট হাসি ঝুলিয়ে রাখে। আমি বুঝলাম ও এখন আমার থেকে ভালোবাসা চাইছে, কিন্তু এখন তো আমি ঘুমাবো, কিছুতেই ভালোবাসবো না। এখন শুধু ঘুম ভেবেই আবারও ঘুম চোখে বললাম, ঘুম আসছে, ডিস্টার্ব করিস না তো, যা ঘুমিয়ে পড়। বলে ঘুমের ভান করি। ভাবলাম ঝামেলাটা এখানেই চুকাবে, কিন্তু তা আর হলো না। তার আগে সে আমার হাত হ্যাঁচকা টান মেরে উঠে বসায়। আজ তো কোনো ঘুম হবে না, ঘুমালে আমি বাবা হব কবে? ইস, কেমন কথা বলল, ঠোঁট কাটা কোথাকার, লাগাম নাই কোনো। একেবারে লজ্জা আমাকে মিঙে দিল। যদি পারতাম এখনই মাটির সাথে মিশিয়ে যেতাম। আমার লাজুকতা দেখে আকাশ আরেক কদম উস্কে যায়। কাঁধে তার হাত জোড়া জোরে চেপে ধরে আমাকে বিছানায় শোয়াতে শোয়াতে বলল, তুমি কি চাও না তুমি মা হবে আর আমি বাবা হব? আমাদের ফুটফুটে একটা বেবি থাকবে। আমি জবাব দেইনি, চোখ বুজে নিজেকে আড়াল করার চেষ্টা করি। আকাশ তাতে পাত্তা না দিয়ে শাড়ির আঁচলটা এক ঝটাকে সরিয়ে দিয়ে নাভিতে বড় একটা চুমু লাগায়। মুহূর্তের জন্য আমার সারা শরীর শিরশির করে ওঠে। দুহাত বিছানায় খামচে ধরে নিজেকে আগলে রাখার চেষ্টা করি, তাও আকাশ ছাড়ছে না। একের পর এক চুমুক লাগাতেই থাকে। আমি নিজেকে ছাড়ানোর জন্য আকাশকে গোড় মাখা কণ্ঠে বলে উঠি, প্লিজ ছাড় না। আকাশের সপাটে তার মুখটা আমার মুখের কাছে এনে পড়ল। শুধু তো বাবা হতে চাই, এটুকু আবদারও রাখতে পারবে না? এবার আমি লজ্জায় যেন খান খান। এই আকাশটাকে আমার সামনে থেকে যেভাবে হোক সরাতে হবে, না হলে শেষ আমি একদম। এর সামনে কখনোই মুখ দেখাতে পারবো না। ভেবে সরাতে যাব তো তার হলো না। তার আগে গলার ভিতরে মুখটাতে ডুবিয়ে দিল আর আমাকে তার দখলে আস্তে আস্তে নিয়ে যেতে থাকে। দেখতে দেখতে 1 মাসের উপরে চলে যায়। হঠাৎ আমার মাসিক বন্ধ হয়ে যায়। সন্দেহ তীরে আকাশ প্রেগনেন্সি কিট নিয়ে এসে পরীক্ষা করে দেখে আমি গর্ভবতী। তার সে কি খুশি, খুশিতে গদগদ হয়ে আমাকে একেবারে কোলে তুলে নিয়ে ছোট্ট বাচ্চাটার মতো ঘুরাতে থাকে। হুররে, আমি বাবা হতে যাচ্ছি। মিষ্টি নিয়ে আসছে, ওয়েট ওয়েট, বলে আমাকে নামিয়ে পাগলটা আর এক মুহূর্তের জন্য দাঁড়ায়নি। অমনি 4 কেজি মিষ্টি নিয়ে এসে প্লেটের সবাইকে মিষ্টি মুখ করায়। এভাবে আরও 3 মাস পার হয়। আমার মাঝে শারীরিক পরিবর্তন হতে থাকে। আমি অফিসের ফুল শিফটে এখন হাফ শিফটে করি। আকাশও তাই। প্রয়োজন অতিরিক্ত আর একটা সেকেন্ডও হাসপাতালে ব্যয় করে না। ডিউটি শেষ করে তার বাসায় পদচারণ। এখন আমার এতটাই কেয়ার এবং অ্যালার্টে। মাঝে মাঝে এ নিয়ে আমি খুব গর্বিত বোধ করি। আকাশকে জীবনসঙ্গী করে আসলে আমার ভুল হয়নি। একদিন রাতে আমি এবং আকাশ ডিনার করতে বসি। আকাশের প্লেটে রোস্ট মাংস চুপ দেয় আর আমি খাবারে মনোযোগী হই। খাওয়ার মাঝে রান্না কেমন হয়েছে জানতে আগ্রহী চোখে ওর দিকে তাকাই। দেখেও খাওয়া এখনও শুরু করেনি। অন্যদিকে তাকিয়ে কিছু ভাবছে। তার এমন কাণ্ডে আমি অবাক হই। চোখ মুখ কুঁচকে বললাম, আকাশ। আমার কণ্ঠস্বরে ওর টনক নড়ে। আমার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বললাম, কিছু ভাবছিস তুই? না না, কিছু না। কি ভাববো আর? তাহলে খাচ্ছিস না যে? এই তো খাচ্ছি, বলে খাবারে হাত লাগায়। তারপর ওর চোখে মুখে কিছু একটা লুকানো রেখ লেগে থাকে। তবে কী লুকাচ্ছ আমার কাছ থেকে? আর আমার থেকে কিছু লুকিয়ে ওর কী লাভ হবে? ভাবতে ভাবতে খাবারটা কোনো মতে শেষ করে রুমে চলে আসি। তার কিছুক্ষণ পর আকাশ আসে। বিছানা থেকে ল্যাপটপটা তুলে নিয়ে সোফার উপরে রাখে। তারপর বিছানা জেড়ে টেড়ে বালিশগুলো ঠিক করতে থাকে। আমি ড্রেসিং টেবিল বরাবর দাঁড়িয়ে ওদিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছি। শোয়ার জন্য বিছানায় মোটামুটি প্রস্তুত হলে আকাশ বলল, বিছানা জেড়েছি, ঘুমাতে আইসা না? অন্যদিনের মতো আমি আজ আকাশের কথায় সায় দিয়ে ঘুমাতে যাইনি। সং হয়ে আগের স্থানে দাঁড়িয়ে আছি। পূর্ণবার আবারও ডাকে। আমি তাতেও জবাব দিইনি। আবার আকাশ আবার ব্রু কুঁচকে বলে। বিছানা থেকে নেমে আমার কাছে এসে ধীরস্থির গলায় বলল,
কি হয়েছে সানা তোর? আমার সাথে রাগ করেছিস? এবার আমি তার চুপ থাকতে পারিনি। কথার সবকে জবাব দিলাম। বললাম, রাগ করার কারণ তা তো তুই জানিসই, তা আবার জিজ্ঞেস করছিস কেন? সত্যি আমি জানি না সানা, প্লিজ বল কেন রাগ করে আছিস? বলে কত আলতো হাত রাখে। আমি কাজ জাকি দিয়ে ওর হাত দুটো সরিয়ে ফেলি। ওর থেকে 2 কদম এগিয়ে রাগ রাগ গলায় বললাম, তুই আর আমার সাথে কথা বলবি না। আজব তো, আমি কি করলাম? কারণ তো বলবি। আমি কিছুক্ষণ চুপ থাকি, তারপর জেদটাকে আর চেপে রাখতে না পেরে বলে উঠলাম, আমি নাকি তোর অনেক আপন। আমি তোর কাছে একমাত্র ব্যক্তি যাকে মনের কথাগুলো অনায়াসে বলতে পারিস এবং ভরসা করতে পারিস। তাহলে আজ সেই ভরসা কোথায় গেল? আকাশ বুঝতে পারলো আসলে তাকে আমি কোন ব্যাপারে বলতে চেয়েছি। সে এবার আর তর্কে গেল না, চুপচাপ বিছানার দিকে এগিয়ে গিয়ে বসে রইল। চোখে মুখে তার খানিকটা দ্বিধা। খানিকক্ষণ চুপ থাকার পর আমার দিকে তাকালো। আমি কৌতূহল চোখে তার দিকে তাকালাম। সে আবার চোখের চশমাটা ভালোভাবে এঁটে গলায় একটা খাকড়ি টানলো। বলল, ধরো কোনো একজন মানুষ বিপদে আছে। সেই মানুষটা আবার একদিন তোমার সাথে প্রতারণা করেছে। তখন সেই মানুষটির বিপদের কথা শুনলে তোমার মাঝে কেমন অনুভূতি হবে? খুব ভালোই অনুভূতি হবে। তখন তো আল্লাহর কাছে আরও চাইব ওই প্রতারককে আল্লাহ আরও বেশি করে কষ্ট দিক, খুব বেশি কষ্ট। কিন্তু হঠাৎ এরকম প্রসঙ্গ তোলার মানে কি? আকাশ জোরে একটা হাঁক ছাড়ে। আবারও এক ফুট চুপ থেকে তারপর বলল, আজও তোর খালামণি আমার চেম্বারে এসেছে এবং দেখাও করেছে। মুহূর্তে আমার ভিতরে চেতনাগুলো দপ করে জ্বলে উঠল। বললাম, কেন এসেছে? কিছু বলেছে? তেমন কিছু বলেনি, তবে যতটা মনে হলো উনি খুব বিপদে আছেন। বিপদ মানে? বিপদ সম্ভবত ওনার ছেলে বউকে নিয়েই। তুরব ভাইয়া বিয়ে করেছেন? মনে হয়। বিয়ে হয়েছে আবার বিপদেও পড়েছে? বুঝলাম না তো এর মানে কি। আচ্ছা তাহলে বিয়ে ওই জেনি মেয়েটাকে করেনি তো? বললাম, আকাশ, তুরব ভাইয়া কাকে বিয়ে করেছে? এ ব্যাপারে কিছু বললেন? না, তেমন কিছু বলেনি, জাস্ট বলল আমি অনেক বিপদে আছি বাবা। ছেলে বউটা আমার। অনুশোচিত হলাম বাবা। জীবনে কি করলাম? ক্ষমা করবে আমাকে? বলো ক্ষমা করবে? এসব বলেছে। আচ্ছা কে ক্ষমা করবে? কার কথা বলেছে? পরিষ্কার করে আমাকে উনি কিছু বলেনি। ওনার সাথে বেশিক্ষণ আলাপ করার সময় হয়নি, সময় ছিল অল্প। রুগী দেখার ফাঁকে ওনার সাথে কথা হলো। পরে বললাম, আন্টি ব্রেকের সময় বা ডিউটি শেষ হলে হাসপাতালে আসলে কথা বলা যাবে, তখন আমি ফ্রি থাকি। তবে যতটা মনে হচ্ছে ক্ষমার কথাটা সম্ভবত তোমাকে উদ্দেশ্য করেই বলা। আমাকে? মানুষ 2 মুহূর্তে শত চেষ্টা করলেও চোখের পাতা এক করতে পারে না। যখন সে তার সব থেকে কাঙ্ক্ষিত কিছু হাতে পেয়ে যায়, আবার যখন সে তার চিরশত্রুর পতন দেখতে পায়, তখন এই দুটো মুহূর্ত তার জন্য এত বেশি আনন্দের, যা সে নিজের মাঝে ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক আমারও আজ তাই হয়েছে, অনেকটা আনন্দের মতো। যদিও খালামণির বিপদ সংকটটা আকাশের মুখে শোনা, তারপরও মনের কোণে একটা শান্তি শান্তি বোধ হচ্ছে। এটি দেখার এতদিন অপেক্ষায় ছিলাম। রাতের ঢের খুশির তোড়ে এক সিটও ঘুম হয়নি। পরে সেই সাথে অনেক কষ্টে চোখের পাতা এক করি। ঘুম থেকে জাগতে জাগতে অনেকটা দেরি হয়ে যায়। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার প্রেগনেন্ট অবস্থায় এখন 6 মাস শেষ হয়ে 7 মাসে পা রেখেছে। তাই অফিস থেকে গত 5 দিন আগে টানা 6 মাসে ছুটি কেটেছি। তাছাড়া ছুটি নিলেও কিছু আউটফুট কাজ তা এখন অনলাইনে সেরে ফেলবো ভাবছি। ঘুম থেকে জেগে দেখি আকাশ হাসপাতালে চলে গেছে। ব্রেকফাস্টটা হয়তো নিজে হাতে করে নিয়ে চলে গেছে। এই কাজটাও শুধু আজকে নয়, রোজই করে, সে প্রথম থেকে, যবে থেকে তার সাথে আমার বিয়ে হয়েছে। আমার ঘুমের ডিস্টার্ব ফিল হবে ভেবেও কোনোদিনও আমাকে ঘুম থেকে জাগায়নি। মাঝে মাঝে নিজেই খুব কেঁদে দেয় আকাশের এমন কাণ্ডে। এমন মানুষ আজও পৃথিবীতে আছে, তা নিজেকে নিজেই প্রশ্ন করি, কিন্তু কোনো উত্তর মিলে না। তারপর হাঁটি হাঁটি পায়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াই। বিস্ত্রতা চোখে নিজের দিকে তাকিয়ে তারপর আদৌ মুখে একটা মুচকি হাসি দিয়ে ফেলি। কিছু ভালো লাগা, ভালোবাসা, আবেগ মুহূর্তে আমার মন ছুঁয়ে যায়। তারপর পেটে আলতো হাত বুলাতে বুলাতে নিজেকেই বলতে থাকি, এই বেবি, তোমার আব্বুটা একদম পচা, খুবই পচা, জানো? আমাকে একটু আদর দেয় না, সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবে। বাসায় আসলে সর্বপ্রথম পেট বরাবর মাথাটা নিয়ে তোমাকেই চুমু এঁটে দেয়, আমাকে একটাও দেয় না। খুব রাগ হয় আমার। তুমি যখন আসবে তখন তোমার বাবাকে আমার হয়ে আচ্ছা মতো বকবে, ঠিক আছে? শোনো বাবু, তোমার মাম্মামকে এখন যেন এটা ডাকছে, আমাদের আবার কথা হবে বাই। রুম থেকে বেরিয়ে আমি অবাক। আমার শাশুড়ি মা, আপিয়া এবং আসাফ মিষ্টি, দই, মাছ, ফ্রুটস নিয়ে হাজির। আমি তড়ে থেটে গিয়ে মাকে জড়িয়ে ধরি। বললাম, আরে মা, আপনারা হঠাৎ? আসার আগে আমার একবার কলও তো দিয়ে বলবেন না। আকাশকে কল করে কল রাতে বলেছিস না? মা, আপনি যে আসবেন আকাশ তো এই ব্যাপারে কিছুই বলেনি। আচ্ছা বলেনি, বেশ করেছে, এখন তো আসলাম, বলেই হেসে দেন। তারপর আবার বলেন, তা শোনো, আমি কিন্তু এসেছি আমার বৌমাকে দেখতে। আমি খুব খুশি হয়েছি মা আপনি যে এসেছেন।
আমি আকাশকে কতদিন জিজ্ঞেস করলাম মা কবে আসবে কবে আসবে, সে শুধু আশাই দিয়ে রাখলো আমাকে। আকাশের দোষ নেই, আকাশ আমাকে অনেকবারই বলেছে, কিন্তু শুনলেই তো। আফিয়ার পরশু পরীক্ষা শেষ হলো, তার উপর আবার আসাফের 2 মাস পর পরীক্ষা শুরু হবে। মানে সংসারের কত বেড়া বেড়া জালে একটা সামলে আরেকটা সামলাতে কষ্ট হয়ে যায়। তাই আবার মোটামুটি সব ভেজাল শেষ করে এসেছি। তা যেটা বলতাম, এতদিন তোমার সমস্যা হয়নি তো কাজ করতে? না মা, সমস্যা হয়নি। অনেক চিন্তা ছিলাম। যাক, এবার তো আমি আসলাম। আর শোনো, পরে সব কথা বলবো, আগে একটু রেস্ট নেই, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা মা, আপনি সোফায় গিয়ে বসুন, আমি সব কিছু ঠিকঠাক করছি। বলেই শ্যামা আপাকে ডাক দিয়ে মার জিনিসপত্রগুলো কিচেনে নিয়ে যায়। তারপর রান্নায় হাত লাগাই। আপিয়াও আসে রান্নার কাজে হেল্প করতে। এটা নিয়ে প্রচণ্ড নিষেধ করা সত্ত্বেও মেয়েটা আমাকে ধামা চাপা দিয়ে চুপ করিয়ে রাখে। এ সময় বেশি চালাক চালাক হতে যেও না তো। এ সময় তোমার সুস্থ থাকা দরকার। তুমি অসুস্থ হলে বেবির কিছু হবে, আর আমার বাইফও বাইজির যদি কিছু হয় তাহলে আমি তোমাকে গুম করে দিব। কি তেজে মেয়েরে পারলাম বা তার সাথে কথা বলে উঠতে। এভাবে আমাদের হাসি আনন্দের মুহূর্তগুলো কাটাতে থাকে। একদিন দুপুরে আকাশ খুব অস্থির মনে বাসে ফিরে এসে হাতে থাকা ব্যাগটি টি টেবিলের উপর রেখে সোফায় দফাস করে বসে পড়ে। অস্থির অস্থির মনে মাথায় চুলগুলো হাত বুলিয়ে আমাকে ডাকতে থাকে। আমি তখন রুমে জামা কাপড় গোছাচ্ছিলাম। ওর ডাকা শব্দ শুনে ডাইনিংয়ে আসি। তখন মা নামাজে ছিল, আপিয়া গোসলে, আর আসাব বোধহয় শুয়েছিল। আমি আকাশের কাছে যেতে আকাশ উঠে দাঁড়াই। বলল, সানা, আজ তোমার খালামণি এসেছে। অনেক কথা হলো। উনি সাংসারিক ভোগান্তিতে আছেন। ছেলেকে বিয়ে করিয়ে বউকে নিয়ে সন্তুষ্ট নয়। তোমার সাথে একটু দেখা করবে এবং অনেক নাকি কথা আছে তা তোমাকে বলবে, কিন্তু লজ্জায় আসতে পারছে না। তো আমি কি করব? সানা, তোমার খালামণিকে আগে যেমন ফুরফুরে দেখলাম, এখন তার এক বিন্দুও কিন্তু নেই। মুখটা কেমন শীর্ণ, মুখে কোনো হাসি নেই। বলতে গেলে অনেকটা অসহায় অসহায় দেখাচ্ছে। তা তোমার মায়া হলো বুঝি? মায়া নয়, বয়সে বড়। আর কি খারাপ লাগলো একটু। একটা হিংস্র পশুর জন্য মায়া করা যায়, হিংস্র মানুষের জন্য নয়, মনে রাখবে। বলেই খানিক থামি। আকাশ চুপ করে থাকে, কিছু বলেনি। তারপর আমি আবার বললাম, তা খেতে আসো, ভাত বেড়ে দিচ্ছি। মা খেয়েছে? সবার খাওয়া শেষ, শুধু তুমি বাকি। বলে ডাইনিংয়ে চলে আসি। আকাশ খেতে আসে। খাওয়া শেষ করে আকাশ আমার একদম কাছে এসে বাহুতে আলতোভাবে হাত রাখে, একটু উষ্ণ নিঃশ্বাস ছাড়ে। তারপর নরম কণ্ঠে বলল, সানা, আমি জানি তোমার খালামণি খুব অন্যায় করেছে, যেটা কখনোই ক্ষমার যোগ্য নয়। কিন্তু আমি ভাবছি আমাদের সন্তানের কথা। তুমি এখন খুবই রিস্কি একটা সময় পার করছো। আরও একটা বিপদ সংকেত সামনে, আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়। এ সময়টা উচিত আমাদের অনেক সিম্পেথি থাকা। আমি একেবারে বলছি না তুমি তোমার খালামণিকে ক্ষমা করে দাও। আমি অন্তত বলছি তুমি ওনার সাথে একটিবার দেখা করো, যেহেতু উনি খুব করে চাইছেন। পরে ক্ষমা করো কি করো না, ওটা তোমার সিদ্ধান্ত। অন্তত আমি আমার সন্তানের কথা ভেবে বলছি। পৃথিবীতে মানুষ যদি সব অপরাধীর অপরাধকে ক্ষমা করে দিত, তাহলে অপরাধী আরও অপরাধ করার সুযোগ পেত, আর দুর্বল মনের মানুষগুলো আরও বেশি আঘাত পেত। আমি তো বলছি না ক্ষমা করার কথা। ক্ষমা করা আর দেখা করা ওই একই কথা হলো। দেখা করতে যাওয়া মানেই তো ক্ষমা করা। ওকে, তোমার সাথে না পেরে ওঠা মুশকিল। আমি থসকে আকাশের দিকে তাকিয়ে থাকি। পরপর আরও 2 দিন কেটে যায়। ছোট্ট খালামণি আবারও নাকি আকাশের চেম্বারে আসে। এসে আকুতি মিনতি গলায় আবারও কেঁদে কেটে একাকার। লাভ হয়নি। আকাশ আমার কথায় অটুটে ছিল। কাজে এসে পাত্তা পায়নি। এভাবে দেখতে দেখতে 9 মাসে দরজায় টোকা পড়ে। এর মাঝে আমার শাশুড়ি কুমিল্লা গিয়ে আসাফের পরীক্ষাটা দিয়ে আনে। আর আপিয়া তো আমার সাথেই ছিল। বলতে গেলে লাস্ট মাসগুলোতে আমাকে কেউই এক মুহূর্তের জন্য একা ছাড়েনি। ডেলিভারির সময়টা খুবই কাছে। এই তো আর 5 দিন পেরোলে ডেলিভারির টাইম, অথবা তার আগেও হতে পারে। ফিক্সড কোনো সময় নেই, কিন্তু আমার মনে কেমন যেন একটা ভয় ভয় কাজ করছে। এই প্রথম মা হতে যাচ্ছি। শুনলাম গর্ভপাতের সময় প্রতিটি মার জীবন খুবই রিস্কিতে থাকে। এমনও হয়েছে অনেক সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুও হয়েছে। বেবে ফস করে একটা নিঃশ্বাস ছাড়ি, অস্থিরতার নিঃশ্বাস, বিষণ্ণ মনে আতঙ্কতার নিঃশ্বাস। তারপর বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বেলকুনিতে যাই। দুপুরে যা যা রোদটা মুহূর্তে চোখে মুখে টুংটাং করে ওঠে, গা জ্বলে যাওয়া অবস্থা। বেশিক্ষণ আর তাকিয়ে থাকতে পারিনি। আমার চোখ মুখে একটা বিস্ময় রেখা শুয়ে যায়, চরম বিস্ময়। সানা রে, সানা। মায়া মাখানো গলা। আকাশ দেয়নি আমার অ্যাড্রেস। অবশেষে এই মহিলাই আমার অ্যাড্রেসটা টুকিয়ে নিয়েই বাসায় চলে এলো। শেষ পর্যন্ত প্রতারকের ছায়ার সামনে পড়তেই হলো। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। খুব বাজে বিহেভ করেছি তোদের সাথে। তোর সংসার ভেঙেছি, বোনকে শেষ করে দিয়েছি। পৃথিবীর সব থেকে জঘন্য কাজগুলো করেছি। আমি পাপী,
অনেক বড় পাপী। আজ দেখ আমার সব শেষ হয়ে গেল। আমার ছেলেটা জীবনটা তছনছ হয়ে গেল। জেলের চার দেওয়ালে বসে বসে আমার ছেলেটা খুব কাঁদছে। আর আমি সহ্য করতে পারছি না সানা। বলে ভাঙা গলায় উনি জোর আর্তনাদ করে ওঠেন। ওনার কান্নার আওয়াজ শুনে পাশে থেকে আমার শাশুড়ি, আফিয়া, আসাফ এবং শ্যামা আপা আমার রুমে চলে আসে। আমি চুপ হয়ে আগের মতোই দাঁড়িয়ে আছি। এক ফোঁড়ো কথা বলিনি। এই সানা, সানা রে, জিজ্ঞেস করবি না সে কেন জেলে গেল আমার ছেলে? আমি চুপ করে থাকি। বললেন কথা বলবি না তাই তো? তুই না বললেও আমি বলবো। তোর সাথে সংসার ভাঙার পর জেনি নামের একটা মেয়েকে আমার ছেলেকে বিয়ে করাই। ছেলে যদিও প্রথমে এতে আপত্তি করেছিল, কিন্তু ডিভোর্স পেপারে তোর সই দেখে ছেলে নিমিষে রাজি হয়ে যায়। আর বিয়ের পর ওই জেনি মেয়েটার আসল রূপ দেখতে পাই। পরে বুঝতে পারলাম ও আসলে আমার ছেলেকে ভালোবেসে বিয়ে করেনি, বিয়ে করেছে আমাদের সম্পত্তির লোভে। ছেলে বাসায় ফিরলে ঠোঁটের কোনায় দলিলের কথাই লেগে থাকতো। তুরাবের নামে যা যা ওয়ারিশ আছে সব ওর নামে করে দিত। কিন্তু আমার ছেলের প্রতিপক্ষ হয়। প্রতিপক্ষ হওয়ার কারণে শুরু হয় তুরাবের উপর মানসিক টর্চার। কারণে অকারণে আমার ছেলে দোষ ধরা শুরু করে, আমার দোষ ধরা শুরু করে। ভুল করিনি, তারপরও ভুল করেছি। এই নিয়ে আশেপাশের মানুষদের জড়ো করে, ওনাদের সামনে কাঁদে। মিথ্যে বাহানা করে নিজেই ব্লাউজ ছিঁড়ে বলে আমরা ওকে মেরেছি, ওর হাত পুড়ে দিয়েছি। ওর কথা সবাই বিশ্বাসে করে, সবাই আমাদের খারাপ ভাবতে শুরু করে। এভাবে চলতে চলতে আমার ছেলেটা দিতে হয়ে যায়, ধৈর্যের সীমা হারিয়ে ফেলে। একদিন সত্যিই আমার ছেলে রাগে ক্ষোভে ওর গায়ে হাত তোলে। সেদিনও সে কি চিৎকার! চিৎকার দিতে দিতে আবারও আশেপাশে সবাইকে জড়ো করে। সবাই বলে আমার ছেলের নামে এবার নারী নির্যাতন কেস করতে। ও তাই করতে উঠে লেগে যায়। তারপর নারী নির্যাতন কেস করেই ফেলে। আইন তা মঞ্জুর করে। আমার ছেলেকে জেলে নিয়ে যায়। আর 7 দিন হলো তুরাব জেলে। এখন বুঝলাম আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। আমি অনুতপ্ত খুব। মারে, তোর সাথে করা জঘন্য অন্যায় শাস্তি পারছি, মনকে মানাতে পারছি না। কত চেষ্টা করলাম তোর সাথে যোগাযোগ করতে, কিন্তু সাহস হয়নি। পরে উপায় না পেয়ে আকাশের চেম্বারে আসি। আকাশও আমায় রিক্ত হাতে ফিরিয়ে দেয়। তারপর আজ অনেক কষ্টে আকাশের অ্যাসিস্ট্যান্ট থেকে তোর অ্যাড্রেসটা টুকে নিই। জানলাম আকাশের সাথে তোর বিয়েও হলো। সব লজ্জা অভিমান বিসর্জন দিয়ে তোর কাছে ছুটে এলাম। আমাকে ক্ষমা করবি? এবার আমি মুখ খুলি। খুব অভিমান গলায় বললাম, দোষ আপনার একার নয়। যার সাথে বিয়ে হলো ওই মানুষটাকেই চিনতে পারলাম না। তুরাবের একটাই সমস্যা, দিন শেষেও আমার কথাই রাখে। আজ আমার ছেলেটা আমার জীবন। আবারও হাউমাউ করে কেঁদে ওঠেন। আমার শাশুড়ি খালামণির কাছে এসে ওনার কাঁধে শক্ত করে চেপে ধরেন। সান্ত্বনা গলায় বললেন, প্লিজ আপা, মন খারাপ করবেন না। এটা হয়তো কপালে ছিল, কপালে নয়। এটা আমার পাপের ফল। সানা আমাকে ক্ষমা করে দে। এই দুহাত জোর করে বলছি। আমি 2 কদম পিছু হটে দাঁড়াই। বললাম, হাত নামান। ক্ষমা শব্দটা আমার মুখে কখনো উদিত হবে কিনা জানি না, তবে আপনার ছেলেকে জেল থেকে ছাড়ার ব্যবস্থা করব। কারণ আমি এতটা অকৃতজ্ঞ নই। আপনারা এইভাবে হোক অথবা ওইভাবে হোক একসময় আমাদের সংসারটা চালিয়েছিলেন। চড়াই উতরাই মানুষের জীবন। এই জীবনে কত সুখ দুঃখের খেলা। জীবনে কিছু মুহূর্ত আসে মানুষকে ভেঙে গড়িয়ে ফেলতে, আবার কিছু মুহূর্তে আসে ওই মুহূর্তগুলো থেকে মানুষকে অসীম শক্তিমান করতে। যখন সে সুখ খুব শক্তিমান হয়ে যায়, তখন তার জীবনের সফলতার মুখগুলো একের পর এক দরজায় কড়া নাড়তে থাকে। দুঃখের মুহূর্তগুলোর মুহূর্তে মুছে যে সুখের ছায়ায় মরিয়ে যায়। পৃথিবীতে আজ খুব শান্ত সে সুখানুভূতিতে। সে অধীর ব্যাকুলতায় বসে আছে নতুন শিশুর আগমনী বার্তায়। চারদিকে এক চাঞ্চল্যকর অনুভূতি। ব্যবসা করা গরমের সূর্যটাও আজ স্নিগ্ধ মৃদু রোদ ছড়িয়ে পূর্ব আকাশে বসে আছে। সবার অপেক্ষা আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে পৃথিবীতে অবাক করে দিয়ে জন্ম হলো এক নবজাতকের। নবজাতকের কান্নার শব্দে দরজা ঠেলে আকাশ দৌড়ে ভিতরে আসে। তারপর এক এক করে মা, আপিয়া, আসাফও আসে। আমি নিঃশক্তি শরীরে অসাড়ভাবে কেবিনে শুয়ে আছি। আকাশ নবজাতককে হাতে নিয়ে মায়ের কোলে তুলে দেয়। মা আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকেন, আলহামদুলিল্লাহ, আমার দাদুভাই হয়েছে। আকাশ, আকাশ, আমার দাদুভাই তো মনে হয় একেবারেই তার না নানুর অবিকলে হয়েছে। শাশুড়ি মা আমার মাকে কখনো সরাসরি দেখেনি। ওনাকে আমার মার ফটো একবার মোবাইলে দেখিয়েছিলাম, তাই সে ছবিটা স্মরণ করে নবজাতকের চেহারা মিলাচ্ছেন। আর যদি আমার মা ওনার নাতনিকে দেখতে পেত, কত যে খুশি হতো। ওনার নাতনি ওনার মতো হয়েছে শুনলে তো আরও খুশি হতো। কিন্তু আফসোসের আজ আমার মা নেই। আমার বাচ্চা তার নানুকে দেখতে পেল না। ভাবনার মাঝে চোখের দুকুল বয়ে 2 ফোঁটা অশ্রু বেরিয়ে আসে। চোখের পানি সবাই দেখে ফেলবে ভেবে হড়হড় হাতে উঠাই চোখের পানি মুছতে। কিন্তু অসার শরীরটা হাত ওঠানোর এক বিন্দুও শক্তি পায়নি। অসারভাবে হাত বিছানায় পড়ে রইল। জানি না আকাশ কিভাবে বুঝলো। সে টপ করে তার হাতটা বাড়িয়ে দিয়ে আমার চোখের পানি মুছে দেয়। ভাগ্য ভালো কেউ রুমে ছিল না। মা বাবুকে কোলে নিয়ে কান্না থামাতে তখনই বাইরে চলে যায়। আমি বিস্ময় চোখে ওর দিকে তাকিয়ে থাকি। ও হেসে ফেলে বলল,
মার কথা খুব মনে পড়েছে তাই না? আমি এবার মুখ খুলতে ঠোঁট নাড়াবো, তার আগে আকাশ আবার বলল, তুই মুখে না বললেও আমি তো চোখের ভাষা বুঝি সানা। আমি আবার চোখের চাহনি চলচল করে ফেলি, খুশিতে যেন এক্ষুনি আমি কেঁদে ফেলবো। আকাশ চুপিসারে সেই চোখে এসে আলতো করে চুমো লাগায়। আমি শিওরে উঠি, তারপর মাথায় হাত বুলিয়ে দেয়। বলল, খুব উইক লাগছে। আমি আলতো মাথা নাড়ি। আকাশ কিছুক্ষণ চুপ থেকে দৃঢ় একটা শ্বাস ছাড়ে। মিয়ে গলায় বলল, একটা বাবা ডাক শোনানোর জন্য কত কষ্ট করেছিস, তার প্রতিদান আমি সারা জীবন সঞ্চয় দিয়েও শোধ হবে না। আর শোন, তুই আজ আমাকে জীবনের সব থেকে সেরা উপহার দিলি, আমিও তোকে আজ সারপ্রাইজ করব। ফের উৎসুক চোখে আকাশের দিকে আমি তাকাই। আকাশ একটা ডেভিল হাসি দিয়ে বলল, বলবো তো বাবা, একটু ধৈর্য ধর না। আমি ঠোঁট ছাড়িয়ে হেসে দেই। আকাশ তার পকেট থেকে একটা সাদা শপিং ব্যাগ বের করে তা আমার সামনে তুলে ধরল। বলল, দেখ তো ব্যাগটা চিনতে পারছিস কি না? আমি ব্রুকুসকে ব্যাগটির দিকে তাকাই। এটা তো সেই ব্যাগ যেটা একদিন আকাশ, আমি, রিন্তি এবং টোয়া শপিং মল থেকে আসার সময় আমার হাতে ধরিয়ে দিয়েছিল। এটার কথা তো এতদিন আমার খেয়ালই ছিল না। ইস, কোথায় রাখলাম তাও মনে ছিল না। আকাশ আবার এটা কই থেকে যে টুকিয়ে আনলো। এবার আমি না চাইতেও শরীরের সর্বশক্তি দিয়ে মুখ ফসরে তুলি, আকাশ, এটা তুই কোথায় পেয়েছিস? ও কথার আনসার পরে করছি, আগে আমায় এটা বল, সেদিন তোকে এই ব্যাগটা দেওয়ার পর খুলে দেখলি না কেন? ইভেন পরেও আর দেখিসনি। এতই উপেক্ষিত ছিল আমার ভালোবাসা। বুঝলাম, আসলে তুই আমায় মন থেকে ভালোই বাসতে পারিসনি। আরে না আকাশ, কি বলছিস? আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। আসলে কতটা ট্রমার মধ্যে ছিলাম তখন, সত্যি ব্যাপারটা আমার মাথায় আসেনি। যাক, যাই হলো, অন্তত ভালোবাসি কথাটা তো মুখ দিয়ে শুনতে পেলাম, এটাই বেশি। বলে আকাশ মুখে দুষ্ট হাসি টানে। আমি লজ্জা পেয়ে যাই। আকাশ বলল, আমি তোর বাসায় যখন পড়াতে গিয়েছি তখন তোর টেবিলের ড্রয়ারে এটা পেয়েছি। তুই যে এটা খুলে দেখিস নি, আমি খুব কষ্ট পেয়েছি। তারপর এটা নিজের কাছে রেখে দেই। ভাবলাম কোনো এক সময় এটা নিয়ে তোর কাছে প্রশ্ন তুলব, তাই তো আজকে তুললাম। আমি অপরাধ ভঙ্গিতে, আই এম সরি আকাশ। সরি বলা লাগবে না বোকা, আমি বুঝতে পেরেছি। আমরা হাসপাতালের সিট কেটে বাসায় আসার পর দারোয়ান থেকে জানতে পারি টোয়া এখানে এসেছে আমার খোঁজ করতে, কিন্তু আমি হাসপাতালে থাকার কারণে টোয়া আর আমাদেরকে পাইনি। টোয়া দারোয়ানের থেকে আমার নাম্বার চাই, কিন্তু দারোয়ান টোয়াকে অপরিচিত জাস্টিফাই করে আর আমাদের নাম্বারটা দেয়নি। এখন প্রচণ্ড রাগ হচ্ছে দারোয়ানের উপর। এটা কী কাজ করলেন উনি? টোয়া আবার আসবে? টোয়াকে যদি আর না পাই, 1.5-2 বছর পর খোঁজ পেলাম, আরে দারোয়ান কি না, ইচ্ছে করছে এখনই ওনার নাকটা ফাটিয়ে দিতে। সানা, এত অস্থির হচ্ছিস কেন তুই? আকাশের কথা ওর দিকে ফিরি। আকাশ বলল, ও যেহেতু আমাদের নাম্বার চাইছে, হয়তো আমাদের নাম্বার ওর থেকে হারিয়ে গেছে। এখন এটা করা যায়, ওর আগের নাম্বারটা আমাদের কাছে যেহেতু আছে, ওই নাম্বারে আমরা ট্রাই করে দেখতে পারি, যদি ওপেন থাকে তো। আমি আকাশের কথার পিঠে আর কিছুই বললাম না, চুপ করে রইলাম। আকাশ মোবাইল হাতে নিয়ে টোয়াকে কল করে। আমি কৌতূহল দৃষ্টিতে আকাশের ফোনের দিকে তাকিয়ে আসি। আকাশ ফোনটা কানের কাছে নেই। মুহূর্তে আকাশ বলে উঠল, কল ঢুকতেছে সানা? আলহামদুলিল্লাহ, আমার কাছে দে মোবাইলটা। আমি আকাশের কাছ থেকে মোবাইলটা হাতে নেই। টোয়া কল রিসিভ করেছে। বললাম, হ্যালো টোয়া, কোথায় তুই? কোথায় রে দোস্ত, প্লিজ তাড়াতাড়ি আমাদের বাসায় আয়। ওপাশ থেকে টোয়ার কণ্ঠস্বরটা খুব ভারী শোনালো। বলল, আজকে আসবো? সন্ধ্যার দিকে টোয়া বাসায় আসে, সাথে তার বোন। টোয়ার দিকে আমি কিছুক্ষণ তাকিয়ে 2 মিনিটের জন্য যেন থম মেরে দাঁড়িয়ে থাকি। 2 বছরে এ কেমন পরিবর্তন হলো। চেহারাটা শুকনো, চোখের মনিতে বিরতিহীন ক্লান্তির ছাপ, চুলগুলো উস্কো খুস্কো, প্রাণোচ্ছল মুখটা এখন মলিনতায় ভরা। আগের টোয়া আর এই টোয়া খুব যেন তফাৎ। ঠাহরে আসছে না। এগিয়ে টোয়ার গাল দুটো আমার হাতের মুঠোয় কোষ করে ধরি। আবেগ এবং অস্থির জড়ানো গলায় বললাম, টোয়া, হঠাৎ করে তুই কোথাও উদয় হয়ে গেলি? তোর ফোন বন্ধ ছিল কেন? তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? টোয়া আলতো করে আমার হাত জোড়া সরিয়ে নিলে সাবলীল গলায় বলল, সানা, আমার বাবা মারা গেছেন। আঙ্কেল মারা গেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবে? সেই 2 বছর আগে। 2 বছর আগে? আর আমি জানতেও পারলাম না। তোকে বললাম না, চট্টগ্রাম আমার এক মামার বাড়ি আছে, সে মামার বাড়ি যাওয়ার পর বাবা ওখানেই মারা যান। আর চট্টগ্রাম যাওয়ার পথেই সেদিন আমার ফোনটাও চুরি হয়ে যায়, সবার নাম্বারও আমি হারিয়ে ফেলি। মানলাম চট্টগ্রাম যেতে ফোন চুরি হয়েছে, তা কুমিল্লায় এসে আবার আমাদের খোঁজ নিসনি কেন?
এ কথার পিঠে টোয়ার ভাবভঙ্গিতে কেমন হতাশ হতাশ দেখাচ্ছে। দ্বিধাদ্বন্দ্বিত গলায় বলল, আসলে বাবার মৃত্যুর পর মামার বাসা থেকে মামার কোথাও যেতে দেননি, তাই আর কোথাও যাইও নি। মামির সাথে থেকেছি, সময় কেটেছে, তাই আর কি, ভালোই ছিলাম বলে টোয়া হাসার চেষ্টা করে। টোয়ার কথা বলার ভঙ্গিতে একটুখানি নীল নেই, খুবই নর্মাল, কিন্তু তার চোখ জোড়ার আড়ালে লেগে আছে কত অপ্রকাশিত কথা, যা সে আমাকে চক্ষু লজ্জায় বলছে না বা বলতে পারছে না। আমি যতটুকু জানি ওর মামি ভালো না, জঙ্গল টাইপ মহিলা, ঠোঁট পাতলা। না জানি এই 2 বছরে এই বাবা মারা মেয়ে দুটোকে কতই না কষ্ট দিয়েছে। না হলে চেহারা বেশভূষা এমন কুশ্রী দেখা যেত না। তবে ওর কষ্ট, ওর বিপদে আমি ওর পাশে থাকতে পারলাম না। আর যেখানে ও আমার খারাপ মুহূর্তগুলোতে আমাকে আঁকড়ে ধরেছে, ভেবেই কষ্ট মাখা একটা নিঃশ্বাস ছাড়ি। টোয়া হেসে ওঠে আমার বাম পাশে শোয়া বাবুর দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে বাবুকে মুহূর্তে কোলে তুলে নেয়। বলল, মাশাল্লাহ, বাবু তো খুব সুন্দর রে, একদম তোর মতো। না না, আন্টির মতো। আকাশের চেহারা তো একদমই পাইনি। বাবা, উহু, বাবা কান্না করতেছে। নাম কি রেখেছিস? নাম এখনো ঠিক করিনি, তাড়াতাড়ি ঠিক করিস, তোরা এবং আকাশের সাথে মিলিয়ে রাখিস। আমি টোয়ার কথায় আর মনোযোগ দেইনি। আমার মনোযোগ শীর্ণ দেহের পাংশুটে মুখে স্নেহার টোয়া ছোট্ট বোনের দিকে। শুষ্ক চোখে উড়ন্ত চুলো ড্রেসিং টেবিলের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। তাকে 2 হাতে জড়িয়ে আমার বুকের সাথে লাগিয়ে নেই। স্নেহার হার্টবিট দ্রুত গতিতে ওঠানামা করছে, খুব ক্লান্তি বোধ হয়। আলতো মাথাটা তার মুখের দিকে নামিয়ে মৃদু গলায় বললাম, কিছু খেয়েছিস স্নেহা? স্নেহা দুপাশে মাথা নাড়ে। আজ থেকে আমার এখানে থাকবি, ঠিক আছে? স্নেহা উপর নিচে মাথা চাকায়। এবার আমার 2 চোখ দিকির মতো করে ভরে যায়। অনেক কষ্টে নিজেকে সামনে টোয়ার দিকে ফিরে তাকাই। বললাম, টোয়া, আমি তোর জন্য ভালো একটা চাকরি খুঁজবো, ঠিক আছে? টোয়া মুহূর্তেই খুশিতে টকবগিয়ে ওঠে। বলল, তুই তো এখন বিসিএস ক্যাডার, চাকরি পেতে এখন আমার আর কোনো টেনশন নেই। আমি হেসে উঠি আর মনে মনে ভাবি, যে মেয়ের মুখ থেকে কথা ফসকাতে 1 সেকেন্ডও দেরি হতো না, আজ সেই মেয়েটা কিনা এতটা গম্ভীর। হ্যাঁ, বিশ্বাস করা যায়? একদমই না। তবে হ্যাঁ, মানতে নারাজ থাকলেও অবিশ্বাসের কিছু নয়। কোনো খারাপ পরিস্থিতিতে একসময় স্বাভাবিক মানুষটাকে নিমিষে অস্বাভাবিক করে দিতে পারে। ভাবনার মাঝে আকাশ রুমে প্রবেশ করে। টোয়াকে দেখে প্রথমে কিছুটা অবাক হলেও পরে মুখে হাসি ছড়িয়ে দিয়ে বলল, আরে টোয়া যে, কেমন আছিস তুই? অনেকদিন পর দেখলাম তোকে আমি। ভালো, তবে আজ একটু বেশি ভালো। কেন? এখন তোর কোলে যে বেবিটা, তার জন্য। টোয়া নৈশব্দে হাসে, যে হাসিতে কোনো আওয়াজ নেই, একদম শীতল। আকাশ বলল, ও ছানা শোন। হুম? তোর আবার জামিন হয়েছে। যতটুকু কর্তব্য তা করেছি এবং করব, তবে ক্ষমা শব্দটি মন থেকে কখনোই উদিত হবে না। এ কথা তোরে টোয়া আমার ডান হাতটা শক্ত করে চেপে ধরে। অর্থাৎ নিষ্ঠুর আপন মানুষগুলো কখনোই ক্ষমার যোগ্য নয়। তাহলে টোয়া তার মামির দ্বারা খুব কষ্ট পেয়েছে, হয়তোবা। হ্যাঁ, তবে আমি আছি টোয়া, সবসময় তোর পাশে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে স্বপ্নময় ভালোবাসা। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।